বলছি আজকে একটু মজার মানে ঘটনা নিয়ে ভিডিওটা হোক, ঠিক আছে? কিরকম দেখো, একটা ক্লায়েন্ট 10 বছর ধরে আমাদের কাছে ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে, রিটার্ন স্বাভাবিক খুবই ভালো আছে, কিন্তু তারপরেও ওনার পোর্টফোলিও দেখে ওনার এখন এই মত হয়েছে যে উনি 10 বছর আগে যে ফান্ডগুলোতে ইনভেস্টমেন্ট স্টার্ট করেছিলেন সেগুলো যথারীতি এখন ন্যাভ ভ্যালু মানে প্রত্যেকটা ইউনিটের ভ্যালু অনেক বেড়ে গেছে, তো বলছে যে সেইগুলোকে এখন উনি সেল করে দেবেন, ঠিক আছে, ভালো রিটার্ন থাকার সত্ত্বেও সেল করে দেবেন, করে দিয়ে যেগুলো নতুন ফান্ড লঞ্চ করছে যার মধ্যে ন্যাভ ভ্যালু খুব কম তার মধ্যে উনি ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন। হ্যাঁ হ্যাঁ, তাতে ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন। এবার তাকে কি বলবো, মানে এইটার ব্যাপারে তুমি কি বলছো? মানে কারণটা কি সেটা জানতে চাসনি? উনি বলছে যে আমার তাতে রিটার্নটা বেশি আসবে, আমি এখন বেশি দামে যে কিনছি তাতে তো আমার ন্যাভ ভ্যালু বেশি হচ্ছে কিন্তু ইউনিটগুলো যাতে কম হচ্ছে, আর এদিকে হলে কি ন্যাভ ভ্যালু কম হবে ইউনিট অনেক বেশি পাবেন, ফলে ইন ফিউচার হয়তো রিটার্ন বেশি হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ। এটা না, এটা সবারই একটা ধারণা থাকে যে কম দামে যদি আমি ইউনিট কিনতে পারি, মানে অল্প টাকা দিয়ে অনেক বেশি ইউনিট কিনতে পারলে রিটার্ন বেশি হবে, সেটা কিন্তু নয়। মানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো সেটা একদমই প্রযোজ্য না। যেমন দেখ, তোকে একটা এক্সাম্পল বলি, ধর তুই যদি আজকে কোনো একটা আইপিএল টিম করছিস স্যার, আচ্ছা, এবার তুই যে দেশের মানে যে রাজ্যেরই তুই টিম কর, তো তুই প্রথমে কাকে নিতে চাইবি? বিরাট কোহলি, যেহেতু ও ভালো খেলে। তারপরে ধর আমাদের রোহিত শর্মা আছে, বা যারা যারা ভালো পারফরমেন্স করছে তাদেরকে আগে তুই তোর টিমে নিতে চাইবি, কিন্তু তাদের দাম কিন্তু সাধারণ প্লেয়ারের থেকে অনেক বেশি। আচ্ছা, অনেক বেশি হলেও তুই তোর টিমে সবার আগে তাদেরকে নিতে চাইবি। তার কারণ কি বলতো? কি কারণ হচ্ছে তাদের পারফরমেন্স। তুই জানিস যে বিরাট কোহলি বা রোহিত শর্মা যদি 4-5টা ম্যাচ খেলে একটা সেঞ্চুরি তো করবে, বা দুটো ম্যাচ তো ওরা জেতাবেই জেতাবে, ফলে তোর কনফিডেন্স আছে যে এদের পারফরমেন্স ভালো হবে, তুই তার জন্য যে কোনো দাম দিতে রাজি। তো মিউচুয়াল ফান্ডেও কিন্তু ব্যাপারটা একই। মিউচুয়াল ফান্ডে যে ফান্ডটা ন্যাব বেড়েছে সেই ফান্ডটা কিন্তু পারফরমেন্স করে করে ওই জায়গায় পৌঁছেছে, একদিনে তো ওখানে পৌঁছয়নি। তুই যেমন বললি 10 বছর পর হয়তো 10 টাকার ফান্ডটা, কথার কথা বলছি, 10 বছর হয়তো 50 টাকা বা 60 টাকা হয়েছে, তার মানে সে তো 10 বছরে ওই 4 গুণ 5 গুণ 6 গুণ রিটার্ন জেনারেট করেছে, তাদের ফান্ড ম্যানেজার জেনারেট করে ওখানে পৌঁছেছে। কিন্তু যে ফান্ডটা নতুন সে সেম পারফরমেন্স করবে তার কোনো গ্যারান্টি নেই, পুরনো ফান্ডটারও গ্যারান্টি নেই, কিন্তু ওর যেহেতু একটা হিস্ট্রি আছে আমরা ধরে নিই যে ও এইভাবেই বাড়তে থাকবে, কিন্তু নতুন ফান্ডের কোনো পারফরমেন্স ট্র্যাক রেকর্ড নেই, ফলে কি হবে, নতুন ফান্ডে যাওয়াটা পুরনো ফান্ড বেচে দিয়ে একটু রিস্ক হয়ে যাবে। মানে সে দিতেও পারে আবার নাও দিতে পারে, পুরনো ফান্ডও নাও দিতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরনো ফান্ড যেহেতু দিয়ে এসছে বা একটা ট্র্যাক রেকর্ড আছে, আমরা হিস্ট্রিক্যালি জানি, যেমন যেটা তুই যদি রোহিত শর্মাকে নিস বা বিরাট কোহলিকে নিস, তো ওরা যে তুই নেওয়ার পরে যে প্রতি 2-3টে ম্যাচ পর পর সেঞ্চুরি করবে তার তো কোনো গ্যারান্টি নেই, কিন্তু তুই ধরে নিচ্ছিস যেহেতু ওরা ওই ধরনের খেলা খেলে বা ওই ধরনের পারফরমেন্স দেয় যে ওরা ওরকম ভাবেই খেলে দেয়। তো পুরনো ফান্ডের ক্ষেত্রেও আমরা ধরে নিই যে যারা পারফরমেন্স করছে তারা কখনো কখনো খারাপ পারফর্ম করতেই পারে, 6 মাস 1 বছর 2 বছর মার্কেটের অনুযায়ী বা মার্কেটের কারণে, কিন্তু ওভারঅল দেখা গেছে যে যারা পারফরমেন্স ভালো করে এসছে লং টার্মে ওরা ভালো করে যায়। কিন্তু নতুন ফান্ডে এই রিস্কটা হয়ে যাবে, উনি কি হবে ওই অত রিটার্ন জেনারেট করে আবার সমস্তটাই যদি নতুন ফান্ডে নিয়ে আসেন ওটা হাই রিস্ক হয়ে যাবে, মানে পোর্টফোলিওরও ক্ষতি না। হ্যাঁ, মানে তোর টিমে তুই ভালো ভালো প্লেয়ার ছেড়ে দিয়ে কম পয়সায় পাচ্ছিস বলে যদি 10টা নতুন ছেলে নিয়ে নিস তাহলে যা অবস্থা হবে এক্ষেত্রেও কিন্তু তাই হবে। ওনাকে ওখানে স্টিক থাকতে বল, যেহেতু ওটা রিটার্ন দিচ্ছে, যদি ওরা রিটার্ন না দিত আমি চিন্তা করতাম যে ওটাকে চেঞ্জ করবো কি করবো না, যতদিন ওরা রিটার্ন দিচ্ছে কোনো অসুবিধা নেই, ওটাই কন্টিনিউ করুক, ওটাই ওনার জন্য ভালো হবে।